নমস্কার। আচ্ছা, খচ্চর কত রকমের হয় বলে আপনাদের ধারণা? আমি খচ্চর কত রকমের হয় এ বিষয়ে সাধারণত আমার আগ্রহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। তাছাড়া আমি প্রাণী সম্পর্কে আগ্রহী হলেও এই প্রাণী বিজ্ঞান তো কখনো পড়িনি, ফলে সত্যিই কত রকমের হয় আমার জানা ছিল না। কিন্তু আজকে দুটো ছবি দেখার পরে আমার একটু কৌতূহল হলো যে সংসারে কত ধরনের খচ্চর থাকতে পারে, এটা একবার খতিয়ে দেখি তো। ছবি দুটো কি? একটা ছবি সুপ্রিম কোর্টে, সেখানে মানহানি হওয়ার ভয়ে আমাদের মহান এসএসসি এবং মহানতর শিক্ষা দপ্তর একটা এফিডেভিট করে বলেছেন যে সেই 2024 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের নেতৃত্বে যে আদেশ দিয়েছিলেন, ঠিক এক বছর পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন খান্না যে অর্ডারটাকে আফোল্ড করেছিলেন এবং তৎপরবর্তীকালে তার সেই আদেশের বিরুদ্ধে পেশ হওয়া নানা রকম রিভিউ পিটিশন নস্যাৎ করে দিয়েছিলেন, আজ 2026 সালের 28শে জানুয়ারি পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। এদিকে আমাদের এই রাজ্যে একদল আইনজীবী আছেন যারা বাড়াভাতে ছাই দিতে খুব একদম উস্তাদ। তাদের মধ্যে কেউ কেউ সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন, গিয়ে কন্টেম্প্টের মামলা ঠুকে দিয়েছেন। আর যেই আদালতে বিষয়টা পৌঁছেছে, অমনি এসএসসি আর শিক্ষা দপ্তরের কাউন্সিল গিয়ে এফিডেভিটে লিখেছেন যে হুজুর, আপনারা যে বলেছিলেন এই অযোগ্য বা দাগী প্রার্থীদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে সুদসহ, আমরা সেই প্রক্রিয়াটা শুরু করেছি এবং জেলা শাসকদের এই মর্মে আমাদের যা জানানো সেটা শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরও দু একটি কথা বলা আছে, আমি সেই আলোচনায় পরে আসছি। পাশেই একটা ছবি আপনাদের রাখুন। রাজ্যের যিনি এইসব ঘটনার ভারপ্রাপ্ত, যাকে কি বলবো আমি জানি না, আর তাকে আমি যে নামে ডাকি সেই নামে ডাকার ব্যাপারে অনেকেই এত আপত্তি করেছে যে আমি আর তা করি না। কিন্তু তাকে দেখলাম তিনি নিজের দলীয় অফিসে বসে অন্যের বউ ভাঙিয়ে এনে তৃণমূল দলে যোগ দেওয়াচ্ছেন। এই দুটো ছবিই হচ্ছে দু ধরনের খচ্চর প্রকৃতির মানুষজনের লক্ষণ। এবং আমি যেহেতু ইদানিং গুগল অনেকে আর করে না, যা কিছু প্রশ্ন তার জবাব পাওয়ার জন্য সোজা এআই এর দ্বারস্থ হয়, আমিও তেমনি এআই প্ল্যাটফর্মে গিয়ে জানতে চাইলাম যে ভাই আমাকে বলো তো খচ্চর কয় প্রকার। তারা নানা রকম প্রশ্নের জবাবে বলল দুই প্রকার। একটাকে বলা হয় মিউল, আরেকটাকে বলা হয় হিনি। মিউল তো আমরা জানি, মিউল হচ্ছে গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে হয়। অধিকাংশ ক্ষেত্রে পিতা হয় গাধা, মাতা হয় ঘোড়া। আর হিনি হচ্ছে উল্টোটা, বাবা ঘোড়া আর মা হচ্ছে গাধা। দেখুন, এর মধ্যে কার গায়ে কোন অভিধাটা আপনারা লাগাবেন বা আদৌ লাগাবেন কি না সেটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু কাউকে এই কোনো রকম বিশেষ ক্যাটেগরিতে ফেলছি না, শুধু আপনাদের তথ্যগতভাবে জানিয়ে দিচ্ছি যে আমরা যে বলি না এই খচ্চরামি করিস না, কি খচ্চর রে, হ্যাঁ এরকম খচ্চর জীবনে দেখিনি,
এই প্রাণী আসলে দু প্রকার হয়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। যদিও কাজের ক্ষেত্রে কিন্তু তাদের নানা রকম ব্যাপার স্যাপার আছে। যেমন ধরুন, যাদের লিঙ্গভিত্তিকও তাদের অনেকগুলো নাম আছে। জন খচ্চর, মলি খচ্চর, গেল্ডিং খচ্চর। আর কাজ ভিত্তিক হচ্ছে প্যাক খচ্চর, ড্রাফট খচ্চর, রাইডিং খচ্চর, মিলিটারি খচ্চর। আর অঞ্চল ভিত্তিক লোকজ যে নাম আছে তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হলো পাহাড়ি খচ্চর। সমতলের খচ্চরদের কেন এর মধ্যে ঢোকানো হয়নি আমি তো বলতে পারবো না। নাও কামিং ব্যাক টু সিরিয়াস ইস্যু, দেখুন, এই যে এসএসসিকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে আমরা যে কি বলবো, একেবারে শেষ হইয়াও হয় না শেষ, এরকম একটা কিস্সা দেখেই চলেছি, কোনো মীমাংসা নেই। এটার সর্বশেষ সংযোজন হলো এই সুপ্রিম কোর্টে গিয়ে মানহানির গুঁতো ঠেকাতে এই শেষ প্রহরে এসে বলা যে হুজুর, আমরা কিন্তু এই দাগিদের কাছ থেকে টাকা সুদসহ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি জানি না, সুপ্রিম কোর্ট বলে কথা, তাই হলফনামায় বলা হচ্ছে। বিচারপতিরা তো দে গো বাই হোয়াট ইজ প্রেসক্রাইবড ইন ল। কিন্তু আমরা যারা বাংলায় বাস করি, যারা এই বিচিত্র যাত্রাপালা দেখতে 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 ক্লান্ত বিধ্বস্ত বোধ করি, তারা জানি এটাও আরেকটা খচ্চরের টুপি। যখন দেখছে যে এখনও কিছু না বললে আমাদের বিপদ আসতে পারে, ওই এসএসসির একজন সর্বজ্ঞানী চেয়ারম্যান আর শিক্ষা দপ্তরের সচিব এদেরকে কান ধরে সুপ্রিম কোর্ট ডেকে আনতে পারে, তখন সেই বিপদটাকে, ইটস অলওয়েজ এ ফায়ার ফাইটিং। তারা আজকে আবার গতকালই বোধহয় এফিডেভিটে কথা বলে দিয়েছেন। প্রথম প্রশ্ন, 2024 এপ্রিলে বলা, 2025 এপ্রিলে সুপ্রিম কোর্ট দ্বারা র্যাটিফাইড হওয়া একটা আদেশ, এবং যে আদেশ অত্যন্ত জাস্টিফাইড, সেটা কার্যকর করতে এই যে অবিশ্বাস্য গড়িমসি এবং শেষ পর্যন্ত এত দূর ঠেলে আনা এবং এমন একটা পরিস্থিতির তৈরি করা যাতে কোনোদিন এটা কার্যকর না হয়, এটা কিন্তু শয়তানের মস্তিষ্ক ছাড়া, আবার বলছি, খচ্চর এখানে হার মেনে যাবে, শয়তানের মস্তিষ্ক ছাড়া এই ধরনের স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভবই নয়। কেননা আমরা জানি যোগ্য অযোগ্যদের দাঁড়িপাল্লায়, বিশেষ করে দাগি এবং অদাগিদের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর বিশেষ পছন্দ কাদের, তা কি বাংলার লোকের জানতে আদৌ বাকি আছে? দেখুন, সেই কবে থেকে চেষ্টা হচ্ছে যাতে দাগি যারা, চাকরি গিয়েছে যারা, তাদেরকে যে করে হোক বহাল করতে হবে। প্রথমে গেল সুপার নিউমারারি পোস্টের ধাক্কা। যেই কলকাতা হাইকোর্ট বলে দিল যে ইচ্ছে করলে সিবিআই এর তদন্ত করতে গিয়ে ক্যাবিনেটের লোকজনকেও টানা হ্যাচড়া করতে পারে, কাস্টডিতে নিতে পারে, অমনি একেবারে স্পেশাল চার্টার্ড বিমান করে এখান থেকে কৌশলীরা চলে গেলেন সুপ্রিম কোর্টকে বলতে যে হুজুর, এটা আবার কি ধরনের ব্যাপার? হোয়াই শুড সিবিআই টেক আস ইনটু কাস্টডি? আর তখন তো ছিলেন ওই যে সেই মহান দিদি প্রেমিক বিচারপতি চন্দ্রচূড়, তিনি সোজা স্টে করে দিলেন।
প্রথম ফায়ার ফাইটিং, প্রথম ক্রাইসিস এইভাবে অ্যাভার্টেড হলো। আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা কেন অনাবশ্যক পশ্চিমবঙ্গের মামলা এলে প্রায় সর্বদা, এখন এটা প্রায় রুটিন হয়ে গেছে, প্রায় সর্বদা রাজ্য সরকারের দিকে কোনো না কোনো কারণে ঢলে পড়েন। এই যে ধরুন, অবশ্য তার মানে এই নয় যে কখনো সখনো তারা রাজ্য সরকারের অভিসন্ধি বুঝতে পারেন না, অবশ্যই পারেন। যেমন ধরুন এই এসআইআর এর প্রসেস নিয়ে, এই বিশেষ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কতগুলো আইএ অর্থাৎ ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন জমা পড়েছে কেউ তার হিসেব দিতে পারবে না। এবং সর্বশেষটি জমা পড়েছে সম্ভবত আজ। এটা শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি একটু বিরক্ত হয়েই বলেছেন, বেশ বুঝতে পারছি এই প্রসেসটাকে বানচাল করার জন্য আপনারা একেবারে কোমর বেঁধে নেমেছেন। যদিও শেষ পর্যন্ত ঢোক গিলে সেই আইএটা অ্যাডমিটেড হয়েছে এবং আগামী সোমবার এই মামলার যে শুনানি আছে তার সঙ্গে এই আবেদনটিও অবশ্যই বিবেচিত হবে। কিন্তু কখনো সখনো আবার ভুল করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই যে মেথড বিহাইন্ড দ্য ম্যাডনেস অ্যান্ড হাউ দ্য ডেভিলস মাইন্ড ওয়ার্কস সেটা ধরে ফেলেন। আবার অনেক সময় ধরে ফেলে এমন নিষ্ক্রিয় হয়ে যান যখন মনে হয় লে হালুয়া। যেমন ডিএর কেসটা ধরুন, অনেক দিন ধরে লাট খেতে 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 এগোচ্ছে পিছোচ্ছে হওয়ার পরে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি খুব মন দিয়ে ফাইনালি এই কেসের শুনানি করলেন। শুনানি চলাকালীন তাদের এমন সব মন্তব্য আমরা শুনলাম, তাতে আমাদের বেশ মনে হলো যে বোধহয় এবার রাজ্য সরকারি কর্মচারীদের কপালে শিকে ছিঁড়বে। ও মা, কবে হয়ে গেছে সেই শুনানি, অর্ডার রিজার্ভড হয়ে গেছে। আমার ঠিক জানা নেই ওই দুই বিচারপতি এখনো কর্মরত, না তাদের মধ্যে একজন বা দুজনেই ইতিমধ্যেই অবসর নিয়ে বসে আছেন। এই যে মানুষের দুঃখ কষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন না। একজন রাজ্য সরকারি কর্মচারী, ইনফ্যাক্ট যে কোনো কর্মচারীর ক্ষেত্রে একটা ডিএর ইম্পর্টেন্স কত, বিশেষ করে যখন বাজারে সব কিছুর দাম চচ্চর করে বাড়ছে, সব কিছু মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছচ্ছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেল, এবং একটা জাস্টিফাইড আবেদন যেটা মাসের পর মাস, বছরের পর বছর ধুলোর আস্তরণের তলায় পড়ে আছে, সে সম্পর্কিত একটা সুচিন্তিত জাজমেন্ট যাই হোক না কেন আপনি ডিএ ডিনাই করে দিন, কিন্তু কিছু জানান হুজুর। এত আপনারা যখন মৌনী বাবা হয়ে যান না, কিংবা ওই চন্দ্রচূড়ের মতো একেবারে হরিশ্চন্দ্রের সুলভ দয়া দেখাতে শুরু করেন, তখন ভারী মজা লাগে। আমাদের মজা লাগে কারণ আমরা ভুক্তভোগী নয়, আর যারা ভুক্তভোগী তারা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু বাঙালি জানবেন একটা কৃষ্ণের জীব। বাঙালি বিদ্রোহ করে না, শুধু ফোঁস ফোঁস করে, আর বাড়িতে আমার ধারণা বউয়েদের সঙ্গে ব্যাপক ঝগড়াঝাটি করে, কিন্তু রাস্তায় নেমে অন্য কোনো কিছু করার কথা সহসা তারা ভাবতে পারে না, আজও ভাবে না। নইলে আজকের পশ্চিমবঙ্গে এই সরকার জনতার রোষেই পড়ে যাওয়ার কথা ছিল অন্তত 5 বছর আগেই। এটা যদি বিহার হতো পড়ে যেত, উত্তরপ্রদেশ হলেও পড়ে যেত। কিন্তু আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে, এখানে হেঁদো ভার্সেস মুসলমান হয়, অনাচার ভার্সেস সাধারণ জনতার কোনো লড়াই হয় না। সে থার্ড। আরেক দ্বিতীয় পর্বে, যেটা এতদিন পরে
সুধাংশু বসাকের বেঞ্চ বলেছিলেন যে এই যে 21 লক্ষ আপনারা প্রার্থী 2016 সালের এসএসসিতে পরীক্ষা দিয়েছিল, 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং ডি, তাদের প্রত্যেকের ওয়েমার শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে সাধারণ মানুষ ফর দ্য বেসিক নিড অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড ন্যাচারাল জাস্টিস জানতে পারে কার কার চাকরি হলো, কার কার হলো না, যাদের হলো না তাদের কী কারণে হলো না। ও মা, যেমন এই দাগিদের প্রতি এই সরকার, বিশেষ করে নবান্নের মালকিনের অতি সুবদ্ধ দরদ আছে, ঠিক তেমনি টানা নানা করে এতদিন ধরে সেটাকে বিলম্বিত করার পর অবশেষে এসএসসি এবং শিক্ষা দপ্তর একটা প্রায় গ্যালিলিও কোপার্নিকাস সুলভ একটা আবিষ্কার করে ফেলেছে। সেই আবিষ্কারটা কি না, এইটা করতে গেলে তাদের যে ধরনের পাওয়ারফুল সার্ভার প্রয়োজন এবং কারিগরি দক্ষতা এবং পেশাদারি দক্ষ লোকজন প্রয়োজন, সেটা তাদের নেই, এবং করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে সেটা একটা হিউমঙ্গাস। অতএব 31 লক্ষ লোকের নাম ওয়েবসাইটে তোলার মতো প্রযুক্তিগত ক্ষমতা আমাদের নেই। কত টাকা লাগবে এফিডেভিটে কি সে কথা বলা আছে? আমি বাজি ধরতে পারি না, বলা নেই। আর এগুলো কোনো টাকা বলুন তো, একটা পাওয়ারফুল সার্ভার বা কয়েকজন, আরে ভাই এত ডিজিটাল ওয়ারিয়ার আছে, আইপ্যাক আছে, সব তাবড় আইটির লোকজন আপনাদের বেতনে কাজ করে, 2-4 পিসকে আপনারা লিয়েনে পাঠাচ্ছেন না কেন? তার চেয়েও বড় কথা, দেখুন, শূন্যে ভাসিয়ে দেওয়া সংখ্যা এক জিনিস, আর বাস্তবে টাকা দান করা এক জিনিস। কথা নেই, বার্তা নেই, আজকে সিঙ্গুরে দেখলাম তিনি 32,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করে দিলেন। 32 পার্টি দাঁত বেরিয়েছিল কিনা আমি সেটা দেখিনি, কিন্তু এত বড় একটা বুজরুগি একজন রাজ্য সরকার এর মাথা এইভাবে প্রকাশ্য জনসভা থেকে খাওয়ানোর চেষ্টা করতে পারেন, এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। আচ্ছা, 32,000 কোটি টাকা যে সরকারের কাছে বাঁয়ে হাত কা খেল, তার একটা হাই কোয়ালিটি সার্ভার কেনার ক্ষমতা নেই, 5টা টপ নচ আইটি প্রফেশনালকে নিয়োগ করার ক্ষমতা নেই। কাদের কাছে এইসব গপ্প? আমি জানি না, এটা যখন শুনানিতে উঠবে, উঠলেই একেবারে ব্যারিটোন ভয়েসে বাজারে নামবেন কপিল সিব্বল। এটা এখন বাঁধা গত হয়ে গেছে একেবারে। রাজ্য সরকারের লালু আর ভুলু কারা সেটা আমাদের জানতে আর বাকি নেই। লালুর নাম কপিল আর ভুলুর নাম অভিষেক মনু সিংভি। তারা দাঁড়াবেন কাঁধ নাচিয়ে, একেবারে চেস্ট ইংরেজিতে। কেন এই সহজ কাজটা করা সম্ভব নয়, তার যাবতীয় ব্যাখ্যা তৈরি করে খুব সুললিত গদ্যে শুনিয়ে দেবেন। এখন শোনার পরে বিচারপতিরা কনভিন্সড হবেন না, তারা আজকে সূর্যকান্ত যেভাবে বলেছেন এসআইআর নিয়ে, সেরকম একটা অ্যাটিটিউড দেখাবেন, আমরা তো আগাম সেটা বলতে পারি না। কিন্তু এইভাবে যদি একটা এসএসসি, সাপোজ টু বি এ স্বশাসিত সংস্থা, এবং রাজ্যের শিক্ষা দপ্তর, they get away with murder after murder after murder after murder, not physical murder, but murdering the future
murdering the present of thousands and thousands and thousands of innocent and hapless children of the state, এবং বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ফাঁদে, এগুলো নাকা নাকা কথা। বিচারপতিরা তাদের নিজেদের রায় এনফোর্স করার জন্য শুধু একটা শুনানির শেষে হঠাৎ করে পিটিশন গ্রান্টেড বা ডিসমিসড, হার্ড বোথ সাইডস বলে একটা অর্ডার লিখবেন, আর তাতেই তাদের কর্তব্য সাধিত হবে। দিস ইজ টু মাচ। এখন দেখুন, এটাই ছিল সরকারের এজেন্ডা, সরকার এবং তৃণমূল দলের। যে মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে এই সংক্রান্ত একটার পর একটা মামলা আসতে শুরু করলো, এবং অভিজিৎ বাবু একদম বলের চরিত্র যাই হোক না কেন, প্রত্যেকটা বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সিবিআইকে দায়িত্ব দিয়ে, তখনই অশনি সংকেতটা বুঝতে পেরেছিল এই দল এবং সরকার। এবং স্টোন ওয়াল করার প্রসেস, বিচারের প্রক্রিয়াকে সবচাইতে কদর্য এবং কুৎসিত রূপ নিয়েছিল দেবাংশু বসাকের কোর্টে। আপনারা যদি কখনো সময় হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই দীর্ঘ আদেশটা পড়ে দেখেন, তাহলে দেখবেন একটা আদালত, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, এসএসসি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তারা এই শুনানি চলাকালীন কী ধরনের বেয়াদবি করেছে, বাবা ঘোড়া মা গাধার সন্তানেরা কিভাবে এটাকে স্টল করার চেষ্টা করেছে, সেটা লিখিতভাবে আছে। সুতরাং আজ পর্যন্ত সেই কাজটাতেই তারা একদম লক্ষণ যেরকম মাছের চোখের দিকে তাকিয়ে জলের ছায়াতে দৃষ্টি নিবদ্ধ করে উপরে তীরবিদ্ধ করে দিয়েছিল, এদেরও সিঙ্গল পয়েন্ট এজেন্ডা হচ্ছে जान जाए पर इनका नौकरी नहीं हो। হলোও তাই। একটা লোক দেখানো পরীক্ষা হলো, তাতে এমন জলফল মিশিয়ে টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে ফুকিয়ে ইচ্ছেকৃত এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইজ এ স্ক্রিপ্টেড ড্রামা। সেটাও চলে গেল বিষবাহু জলে। 19,000 ছাত্রছাত্রীর নাম বেরোলো, তারাও বাড়িতে বসে আঙুল চুষছে, জানে না কবে কখন কিভাবে এর নিষ্পত্তি হবে। আর রাজ্য সরকার দেখুন, তাদের যেটা মিশন, অর্থাৎ আমরা করব না, দেব না, দেব না, দেব না, এ পর্যন্ত সেই 2021 সাল থেকে এ পর্যন্ত 5 বছর ধরে, ইফ ইউ আস্ক মি হু হ্যাজ স্কোরড দ্য ডেফিনিট গোলস, অফকোর্স রাজ্য সরকার এবং তাদের পোষ্য উকিলরা। যদি আপনি আলটিমেট উদ্দেশ্যর কথা ভাবেন, অর্থাৎ আই উইল নট লেট ইট হ্যাপেন, এই যদি আমার মিশন স্টেটমেন্ট হয়, তাহলে রাজ্য সরকারই তো সেটা সম্ভব করল, এবং নির্বাচন পর্যন্ত একেবারে তারা ঝাড়া হাত পা। তারপরে যারা তারা যদি ফেরে, তখন যে কি হবে, দেবানা জানন্তি কুতো এসএসসি। আর যদি না ফেরে, অন্য কেউ আসে, তাহলে কল্পনা করুন তাদের উপরে কি ধরনের ব্যাকলগ এবং সমস্যা উত্তরাধিকার সূত্রে গিয়ে পড়বে। সে যাই হোক, এই হচ্ছে হাল হকিকত। 2 খচ্চরের কাহিনী, মিউল এবং হিনা। ভালো থাকবেন, নমস্কার।